ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। 1805 সালের 2 ডিসেম্বর অস্টারলিটজের মোরাভিয়ার মাঠ। কুয়াশা যেন মাটির সঙ্গে জড়িয়ে আছে, যেন এক রহস্যময় পর্দা ইউরোপের ভাগ্যকে ঢেকে রেখেছে। নেপোলিয়ন বোনাপার্ট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলেন। তার চোখে জ্বলছিল অদম্য আত্মবিশ্বাস, মনে ছিল এক অটল সংকল্প। সামনে অস্ট্রিয়া ও রাশিয়ার যুক্ত সেনাবাহিনী, প্রায় 90,000 সৈন্য, তার 68,000 সৈন্যের মুখোমুখি। আজ আমরা ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখব, তিনি নিজের মনে মনে বললেন। তার মাথায় ইতোমধ্যে কৌশলের জাল বোনা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে পৌঁছানোর পেছনে ছিল এক দীর্ঘ পথ, একটি ছোট্ট দ্বীপের গল্প, যেখান থেকে উঠে এসেছিলেন এই অসাধারণ মানুষ। এই কাহিনী শুধু যুদ্ধ আর বিজয়ের নয়, এটি একজন মানুষের স্বপ্ন, সংগ্রাম আর পতনের গল্প। চলুন আজকে সভ্যতা আর সাম্রাজ্যের গল্পে আমরা শুনব ফরাসি সাম্রাজ্য এবং নেপোলিয়নের কাহিনী। 1769 সালের 15 অগস্ট কর্সিকার আজাকিও শহরে নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল ইতালীয় বংশোদ্ভূত, কিন্তু কর্সিকা তখন সবে ফ্রান্সের অধীনে এসেছে। তার বাবা কার্লো বোনাপার্টে ছিলেন একজন আইনজীবী, আর মা লেতিজিয়া রামোলিনো ছিলেন শক্ত মনের অধিকারিণী এক নারী। নেপোলিয়ন ছিলেন তাদের 8 সন্তানের মধ্যে দ্বিতীয়। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধিমত্তা আর উচ্চাকাঙ্ক্ষা। তার প্রথম ভাষা ছিল ইতালীয়, আর স্থানীয় ছেলেরা তাকে ডাকত নাসেত্তো বা ছোট নাকওয়ালা নামে। কিন্তু এই ছোট ছেলেটির মনে ছিল বিশাল বড় স্বপ্ন। 9 বছর বয়সে তাকে ফ্রান্সের মূলভূমিতে পাঠানো হয় পড়াশোনার জন্য। ব্রিয়েন-লে-শাতর সামরিক স্কুলে তিনি প্রবেশ করেন। সেখানে তার ইতালীয় উচ্চারণ আর বিদেশি চেহারার জন্য সহপাঠীরা তাকে উপহাস করত, কিন্তু নেপোলিয়ন হার মানেননি। তার মন ছিল স্পাতের মতো শক্ত। 1784 সালে তিনি প্যারিসের এলেক মিলিটিয়ারে ভর্তি হন এবং 1785 সালে আর্টিলারি দ্বিতীয় লেফটেন্যান্ট হিসাবে পাশ করেন। তার জীবনের প্রথম অধ্যায় শুরু হয় এখানেই। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলে নেপোলিয়নের জন্য সুযোগ এলো। তিনি বিপ্লবী আদর্শের প্রতি সমর্থন জানান এবং কর্সিকায় ফিরে রাজনীতিতে জড়িয়ে পড়েন, কিন্তু তার বিপ্লবী মনোভাব তাকে ফ্রান্সে ফিরিয়ে আনে। 1793 সালে তুলুনের অবরোধে তিনি ব্রিটিশ ও রাজতন্ত্রবাদী বাহিনীর বিরুদ্ধে অসাধারণ নেতৃত্ব দেন। এই জয় তাকে 24 বছর বয়সে ব্রিগেডিয়ার জেনারেলের পদে উন্নীত করে। 1795 সালে প্যারিসে রাজতন্ত্রবাদ বিদ্রোহ দমনে তিনি কঠোর পদক্ষেপ নেন, যা তাকে জাতীয় নায়ক করে তোলে। 1796 সালে তিনি ইতালির ফরাসি সেনাবাহিনীর কমান্ডার হন। অস্ট্রিয়ানদের বিরুদ্ধে তার অভিযান ছিল অভূতপূর্ব। তিনি ছোট্ট ক্ষুধার্ত সেনাবাহিনী নিয়ে
বড় বড় জয় ছিনিয়ে আনেন। 1798 সালে তিনি মিশর অভিযানে যান, ব্রিটিশ বাণিজ্য পথে আঘাত হানার চেষ্টায়। যদিও ব্রিটিশ নৌবাহিনী তার নৌবহর ধ্বংস করে, তবু তিনি ফিরে আসেন হিরো হিসেবে। 1799 সালে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তিনি 18 ব্রুমেয়ারের কুর মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং প্রথম কনসুল হন। 1804 সালে নটরডাম ক্যাথেড্রালে তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন। এই মুহূর্তে ফরাসি সাম্রাজ্যের জন্ম হয়। 1804 সালে নেপোলিয়নিক কোড প্রবর্তিত হয়। এটি ছিল ফ্রান্সের আইন ব্যবস্থার একটি বিপ্লবী সংস্কার। বিপ্লবের পর ফ্রান্সে আইন শৃঙ্খলা ছিল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়মে। নেপোলিয়ন এই বিশৃঙ্খলা দূর করতে চেয়েছিলেন। 4 জন বিশিষ্ট আইনজ্ঞ, জ্যাক দে ম্যালেভিল, জিন পোর্টালিস, ফেলিক্স বিগো দে প্রেমেনু এবং ফ্রাঁসোয়া ট্রসে এই কোড তৈরি করেন। নেপোলিয়ন নিজে 107টি সভার 55টিতে উপস্থিত ছিলেন। তার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এই কোডে। এটি জন্মগত বিশেষাধিকার বিলুপ্ত করে, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করে এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করে। এটি নাগরিকদের সমান অধিকার দিয়েছে, যা সে সময়ে ছিল অভূতপূর্ব। এই কোড জার্মানি, রোমানিয়া, লুইজিয়ানা এমনকি দূরবর্তী দেশগুলোর আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। এটি ছিল নেপোলিয়নের দীর্ঘস্থায়ী উত্তরাধিকার, যা আজও আধুনিক আইনের ভিত্তি হিসাবে কাজ করে। নেপোলিয়নের এই সংস্কার ছিল তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বিশ্বাস করতেন, একটি শক্তিশালী সমাজ গড়ে তুলতে হলে ন্যায়বিচার ও সমতার ভিত্তি দরকার। তার এই দৃষ্টিভঙ্গি তাকে শুধু একজন সামরিক নেতা নয়, একজন দূরদর্শী শাসক হিসেবেও প্রতিষ্ঠিত করে। 1805 সালে তৃতীয় কোয়ালিশনের যুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়া, রাশিয়া এবং সুইডেন ব্রিটেনের সাথে মিলে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নেপোলিয়ন তার গ্র্যান্ড আর্মি নিয়ে ইউরোপ জুড়ে অগ্রসর হন। 2 ডিসেম্বর অস্টারলিটজে তিনি তার সামরিক প্রতিভার শ্রেষ্ঠ প্রদর্শন করেন। তিনি ইচ্ছাকৃতভাবে তার ডান পাশ দুর্বল দেখান, শত্রুদের ফাঁদে ফেলতে। মার্শাল দাভুতে তৃতীয় কর্পস 48 ঘন্টায় 110 কিলোমিটার মার্চ করে ডান পাশকে শক্তিশালী করে। যখন শত্রুরা তাদের কেন্দ্র দুর্বল করে, নেপোলিয়ন মার্শাল সুলতের নেতৃত্বে প্রাচ্যেন হাইটস দখল করে। ফরাসি সেনারা শত্রু বাহিনীকে দুভাগ করে ফেলে। প্রায় 27,000 শত্রু সৈন্য হতাহত বা বন্দী হয়, যেখানে ফরাসি হতাহত ছিল মাত্র 9,000। এই জয় তৃতীয় কোয়ালিশনের সমাপ্তি ঘটায় এবং পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটায়। প্রেসবার্গের চুক্তি 26 ডিসেম্বর 1805 অস্ট্রিয়াকে যুদ্ধ থেকে বের করে দেয় এবং ফ্রান্সের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করে। এই যুদ্ধে নেপোলিয়নের কৌশল ছিল অতুলনীয়। তিনি শত্রুদের মনস্তাত্ত্বিক দুর্বলতার সুযোগ নিয়েছিলেন। তার সেনারা তাকে লা পেতি ক্যাপোরাল বলে ডাকত, বা ছোট্ট কর্পোরাল। তার সাধারণ চেহারা আর সৈন্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য, কিন্তু তার মনে ছিল একটি অসীম দৃষ্টিভঙ্গি, যা তাকে ইউরোপের শীর্ষে নিয়ে যায়। নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষা তাকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেয়। 1806 সালে তিনি প্রুশিয়াকে জেনা ওয়ার স্টেটে পরাজিত করেন। 1807 সালে তিলসিত চুক্তির মাধ্যমে রাশিয়ার সাথে অস্থায়ী মৈত্রী হয়, কিন্তু 1812 সালে রাশিয়া আক্রমণ করে তার পতনের সূচনা করে। 6 লক্ষ সৈন্য নিয়ে তিনি মস্কো দখল করেন, কিন্তু রাশিয়ার পুড়িয়ে দেওয়ার নীতি এবং কঠোর শীত তার সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। মাত্র 3 সপ্তাহে 6 লক্ষ সৈন্যের মধ্যে বেঁচে ফিরে আসে 40,000। 1813 সালে লাইপজিগের যুদ্ধের পরাজয়ের পর 1814 সালে প্যারিসও পড়ে যায় এবং নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। 1815 সাল নেপোলিয়ন এলবা থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। এই শতদিন সময়কালে তিনি নতুন সেনাবাহিনী গঠন করেন, কিন্তু 18 জুন ওয়াটারলুতে 7ম কোয়ালিশনের বিরুদ্ধে তার শেষ যুদ্ধ হয়। ব্রিটিশ নেতা ডিউক অফ ওয়েলিংটন এবং প্রুশিয়ান নেতা গেভার্ট লেব্রেক্ট ভন বুলখারের বাহিনী
তাকে পরাজিত করে। বৃষ্টির কারণে যুদ্ধ বিলম্বিত হয় এবং প্রুশিয়ানদের আগমন ফরাসিদের পরাজয় নিশ্চিত করে। ফরাসি হতাহত ছিল প্রায় 26,000 এবং কোয়ালিশনের 24,000। নেপোলিয়ন পালিয়ে যান এবং দ্বিতীয়বার অভিষেক ত্যাগ করেন। এভাবেই সমাপ্ত হয় নেপোলিয়ন এবং ফরাসি সাম্রাজ্যের গল্প। নেপোলিয়ন বোনাপার্টের জীবন ছিল স্বপ্ন, সংগ্রাম আর পতনের একটি গল্প। তিনি ফ্রান্সকে শক্তিশালী করেন, আইন সংস্কার করেন এবং ইউরোপের মানচিত্র পুনর্গঠন করেন। কিন্তু তার অতি উচ্চাকাঙ্ক্ষা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই গল্প আমাদের শেখায় শক্তি ও মহিমা ক্ষণস্থায়ী। তবু নেপোলিয়নিক কোড এবং সামরিক কৌশল আজও বিশ্বকে প্রভাবিত করে চলেছে। এই গল্প শেষ হলেও ইতিহাসের পাতায় আরও অনেক অধ্যায় অপেক্ষা করছে, যা আমাদের মানবতার বিভিন্ন দিক শেখাবে। আগামী পর্বে আমরা শুনব নতুন আরেকটি সাম্রাজ্যের গল্প।